খা খা রোদ্দুর চারপাশে, মাথার উপর কমলা রঙের সূর্যটা তার নিজের তাপ ছড়িয়ে দিয়ে বাতাসও গরম বানিয়ে দিয়েছে। এমন তীব্র রোদের মাঝে মেঘের মাঝে হঠাৎ হঠাৎ মেঘের মৃদু মৃদু ডাক, হয়তো রোদ্দুরে বৃষ্টি নামার অবকাশ। বিয়ের ক্লাবে মানুষের সমাগম। বেলা ৩টা হওয়ার পর মেহমান আসার কমতি নেই। আসছে আবার কেউ কেউ খেয়ে চলে যাচ্ছে, কেউ চেয়ার টেনে বসে রয়েছে ক্লাবের বাইরে ভেতরে। মাত্রই খেয়ে মুখ রুমাল দিয়ে মুছতে মুছতে আসছিলেন শফিক সাহেব। উকিল মজনু মিয়ার মুখে অমন কথা শুনে তিনি দাঁড়িয়ে পড়লেন, চেঁচিয়ে বললেন, আপনি বিয়ে খেতে এসেছেন, বিয়ে খাবেন, ঘটকালি করবেন কেন? আপনাদের জন্য মেয়েকে বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি না। মেয়ের বিয়ের সময় হলে আমরা বাপ মা আছি তো। আপনাদের এত মাথা ব্যথা কেন? মজনু মিয়া একেবারে চুপসে গেলেন শফিক সাহেবের কথায়। ভালো পাত্র বলে সাহস করে এ কথা মুখে এনেছেন, এত অপমানিত হবে জানলে কখনোই বলতেন না। শফিক সাহেব তীব্র আক্রোশ নিয়ে বলল, আমার মেয়ের বিয়ে ঠিক আছে, পাত্র যতই ভালো হোক না কেন, আর সম্বন্ধ আনবেন না। শফিক সাহেবের চেঁচানোর আওয়াজ পেয়ে জিনিয়া চলে এলো। শফিক সাহেবকে ডাক দিল। আব্বা, চারপাশে সব মানুষ না, এভাবে কেউ চেঁচায়? তুই যা আম্মা, আমি আসতেছি, তোর মায়ের কাছে যা। জিনিয়া মাথা নাড়ালো। মজনু মিয়া মাথা টুপি ভালো করে পরে বলল, মাইয়ার বিয়ে ঠিক আছে জানলে কি সম্বন্ধ আনতাম? মাইয়া যখন হয়েছে তার লগে তো সম্বন্ধ আইব। আপনাদের মতো লোকের সাথে কথা বলার কোনো রুচি নেই আমার। দেমাকে তার মাটিতে পা পড়ে না, দেখবো মাইয়া কারে হাতে দেয়। গাড়ির সাথে হেলান দিয়ে বেশ সভ্য স্টাইলে ছবি তোলা ছেলেগুলোর ভিড় থেকে একটা ছেলেকে ধরে টেনে আনলো মজনু মিয়া। ছেলেটা হাত ছাড়িয়ে নিয়ে বলল, ওই মাইয়ার নাকি বিয়ে ঠিক আছে বাপ, হইবে না। টাকাটা পাত্রে ঠিক হলে দেবো আর কি, যেহেতু কাজ হয়নি টাকা দিয়ে লস করার কোনো মানে দেখছি না। গালি যে খাইলাম এর জন্য তুমি আমারে টাকা দিবা? আমাকে 5 লাখ দিলে আমি এই কাজ কখনোই করতাম না চাচা। মজনু মিয়া পাঞ্জাবির পকেটে টাকা ঢুকিয়ে ব্যঙ্গ করে বলে উঠল, বিয়ার ঘটকালি করা কত স্বভাবের কাজ জানো মিয়া? তোমরা জানবা কি কইরা? তোমাদের এসব শিক্ষা কেউ দিছে? সাহিল ওয়ালেট পকেটে রাখতে রাখতে জবাব দিল, আপনাদের মতো শিক্ষাগুরু থাকতে আমরা অশিক্ষিত, এটা আপনাদের লজ্জার বিষয় না? আমরা তো এখন আন্ডা বাচ্চা। মজনু মিয়া পান চিবুতে চিবুতে করো, এসব অতিমাত্রায় শিক্ষিত বলা মানে কথা বললা মুখ ব্যথা করে লাভ নেই। সাহিল বন্ধু বান্ধব সহ ক্লাবে ঢুকলো। স্টেজে বর বেশে বসে থাকা ছেলেটাকে বলল, কাজ হয়নি মামা, সিট নাকি বুকিং, শুকনো জায়গা খাইলাম। আশা রাখ ভাই, বিয়ে তো এখনো হয়নি। বিয়ে করবো না, আগে দেখি তুই কত ভালো আছিস, তারপর ভেবে দেখবো। তাহলে এখন আর কোনো মেয়ের দিকে চোখ দিস না ভাই? আমি চোখ দিই? চোখ কি আমার কথা শোনে? চোখই তো পিটপিট করে তাকায়। এখানে আমার কি দোষ? সব চোখের দোষ। সাহিলের ফোন বাজলো। কিছুটা দূরে সরে ফোন রিসিভ করে কানে দিয়ে বলল, বাবা দেখো, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, শুধু এমন না যে তাকে না পেলে আমি মরেই যাবো। নিশ্চয়ই মজনু আঙ্কেলের মুখে সবটা শুনেছ, এবার চুপ হয়ে যাও প্লিজ। তোমার জন্য পাত্রী দেখতে দেখতে আমার বয়স 4 এক্সট্রা হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে তোমার তো আবার পছন্দ হয় না। এতদিন পর মুখ খুলে একটা মেয়ের কথা বলেছো, আমি এই সুযোগ কি করে হাতছাড়া করি? বাবা ওটা তো বুকিং হয়ে আছে অনেক আগে থেকেই, আমি এসব কেড়ে নেওয়ার তালে নেই। দেশে কি মেয়ে কম পড়েছে নাকি? তুমি কোনো কথা বলবে না, আমি নিজেই মেয়েটার বাবার সাথে কথা বলবো। সাহিল ফোন কেটে দিল। সামনে তাকিয়ে ওই মেয়েটাকে আবার দেখা গেল। ডেঞ্জারাস মেয়ে তো, একটু পছন্দ লেগেছে তাই বলে বারবার সামনে পড়তে হবে? সাহিল নিচের মাথা নিচে চাপড়ে বলল, তোর বোকা, মেয়েটা কি জানে নাকি এসব? জিনিয়া ফোনে কথা বলছে ভাইয়ার সাথে। কথা বলা শেষ করে ফোনের দিকে তাকিয়ে হেঁটে হেঁটে সামনে এগোতেই চুপসে গেল। ভয়ার্ত চোখে সাহিলকে দেখল। সাহিলের চোখ ততক্ষণে মেঝের দিকে, জিনিয়ার দিকে তাকালো না। জিনিয়া চোখ সরিয়ে অন্য পাশ দিয়ে হাঁটা ধরল। সাহিল তাড়াহুড়ো করে সরে পড়ল। পিছু ফিরে জিনিয়াকে দেখল না। বিড়বিড় করে বলল, না না, একটু একটু করে পছন্দ হয়েছে, বেশি না। এই একটুকে পায়ের তলা দিয়ে পিষে ফেলতে হবে। সাহিল পায়ের জুতোর নিচে টিস্যু পেপার চাপা দিল। পিষতে পিষতে বলল, ঠিক এভাবে পছন্দ খাতাম, ভালো লাগা খাতাম। সাহিল কাউকে পছন্দ করে না, কখনোই না, নো নেভার। জিনিয়া পিছু ফিরে একবার ছেলেটাকে দেখল। জুতোর তলায় কাকে বলি দিল ছেলেটা? ছেলেটা একটু কেমন যেন।
বিয়ের শেষের দিকে মৌসুমী মিয়া থেকে ছুটে এসে সাহিলের হাত চেপে ধরল, ফিস করে বলল, তোমার বাপ মায়াটার বাপের নাম্বার জোগাড় কইরা ফেলেছে। মায়ার বাসা তো তোমাকে পাশেই, ভদ্রবাড়ি মাইয়া, তাই তেমন কেউ দেখে নাই। বাবা কি পাগল হয়ে গেছে? এসব বিয়ে ঠিক আমি করবো না। মজনু মিয়া হাসে। সাহিল রাস্তায় বেরিয়ে পড়ে, ফোন দিয়ে সাগর আহমেদকে ইচ্ছে মতো ঝাড়ি দেয়। ভালো লাগছে এই কথাটা বলাই যেন কেন বলতে গেল সে? ডাগর ডাগর চোখের মেয়েটি সিএনজিতে বসে মাথার হিজাব ঠিক করতে লাগলো। ফোনের স্ক্রিনে দেখে সুইচ পিন ছুটে গিয়েছে। সাহিল তাড়াতাড়ি চোখ সরালো। এদিক ওদিক তাকাতেই চোখ গেল পাশের গাড়ির মিররে। তৈলাক্ত মসৃণ চেহারার একটি মুখ দেখে আবার চোখ সরিয়ে নিল। চরম অস্বস্তিতে বিড়বিড় করলো, আমার ভালো লাগেনি একটু, চোখের কাজল লেপটে ভূতের মতো লাগছে। জিনিয়া হিজাব ঠিক করে দেখলো ছেলেটাকে, ভ্রু কুঞ্চন করে বিড়বিড় করলো, ছেলেটা কি পাগল? এমন জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে? সাহিল আবার ফিরল। জিনিয়া চোখে চোখ পড়ার মাথা চুলকালো। ফোনের ওপাশে কেউ না থাকলেও গর্জে নিচে বলল, আমার একটুও ভালো লাগেনি। বুঝেছো মেয়ে, আমার তোমাকে একটুও ভালো লাগেনি, লাগবেও না। নো, নেভার। বাহ, জিনিয়াস তো। কোন মেয়েকে এভাবে সোজা সাপটা বলে দিল যে ভালো লাগেনি? সাহিল রাস্তা পার হয়ে পাশের একটি দোকানে ঢুকলো। বেনসন সিগারেটের প্যাকেট কিনে ধোঁয়া ছাড়লো। যতক্ষণ গাড়িটা দাঁড়িয়ে থাকলো ততক্ষণ ধোঁয়া ছাড়লো। 2 প্যাকেট বেনসন মুহূর্তেই শেষ করলো, খতম হলো সিগারেট। গাড়িটা চলে যাওয়ায় সাহিল সিগারেটের 3 নম্বর প্যাকেটটা ছুঁড়ে মারল। নিজের হাত নিজের নাক দিয়ে শুঁকে বলল, ইয়া কি গন্ধ রে! কেন খেলাম? আর কখনোই খাবো না, একদমই না। সাগর আহমেদ কান টেনে ধরল সাহিলের। পছন্দ করার জন্য আর কোনো মেয়ে পেল না হারামজাদা। শফিকের মাইয়া শেষ পর্যন্ত না জেনে না বুঝে আমি ফোন করে নিজের পরিচয় দিয়ে কত বড় লজ্জায় পড়ে গিয়েছিলাম। সে তো আমাকে এখন হাঁটতে বসতে যেখানে দেখবে সেখানেই ঠেসকুতা মারবে, বলবো আমার মেয়ের উপর শকুনের নজর পড়েছে। সাহিল সাগর আহমেদের হাত ধরল আর বলল, লাগছে তো। তোমাকে আমি বারণ করেছি না ফোন না করার জন্য? করেছো কেন? আর শফিক তালুকদারের সাথে তোমার আবার কিসের শত্রুতা? তোমাদের ঝামেলায় আমাকে কেন জড়াচ্ছ? সাগর আরও জোরে কান টেনে ধরল সাহিলের, বলল, হারামজাদা, তোমারে কত মাইয়া দেখাইলাম আমি, একটারও পছন্দ হয় না তোমার। শেষমেশ ওই শফিকের মাইয়ার পছন্দ। আরে আমি কি ওই মেয়ের জন্য মরে যাচ্ছি নাকি? তুমি কি শুরু করেছো বাবা? সাগর আহমেদ কান ছাড়লেন অনেকক্ষণ পরে। সাহিল কান ডলতে লাগলো। সাগর আহমেদ সোফায় বসলেন, জোরালো শ্বাস ফেলে বলল, তুমি বিদেশ থেকে এসেছো মাত্র 2 দিন, কিছুদিন যাক বুঝতে পারবে ওই শফিকের সাথে আমার কেমন ঝগড়া হয়। তার মেয়েটা অবশ্য লক্ষ্মী বটে, কিন্তু ছেলেটা গোয়ার, একদম বাপের মতো। সাহিল শুনল কি শুনল না, বলল, মজনু আঙ্কেল কি জানতো না? তারপর তোমাকে ফোন দিতে বলেছে কেন? ঠিক, ওই হারামজাদার টাকা হাতে পাওয়ার আর নাই, নিখোঁজ হইয়া গেছে। শালা কি অপমানিত না হলাম আমি! টাকার জন্য মানুষ এমন করে? সাহিল কান ডলল, বলল, আমার গ্র্যান্ডমা কোথায়? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তুরিনা বেগম তার ছ্যান ছ্যান মার্কা গলায় বলল, আসছে আরেকটা, আমারে হুকুম করব, আর আমি তো তাদের দাসী। আহা চাচি, কেন প্যান প্যান করো বলো তো? তুমি ছাড়া আর কে আছে ওদের? সাহিল, তুমি নাহিল কোথায় দেখো, তাকে নিয়ে একসাথে খেতে বসো। সাহিল মাথা দুলিয়ে ডাকল। এই নাহিল নিচে আয় তো, আমি খেয়ে ফেললে আবার খেখা করলে সমস্যা আছে। নাহিল কানের ইয়ারফোন খুলে আস্তে আস্তে জবাব দিল, বড় ভাই, তোমার নাকি শফিক আঙ্কেলের মেয়েকে পছন্দ হয়েছে, আর মেয়ে পেলে না তুমি? সাহিল রেগে গেল। এক চড় দিয়ে দাঁত 32টা ফেলে দেবো, ব্যাদব কোথাকার। টেবিলে খাবার সাজাতে সাজাতে তরিনা খাতুন প্যানপানানি শুরু করলো। বাপ কি পোলা শিক্ষা করতে পারে? মা না থাকায় এই হাল পোলাগুলোর। সাহিলের মুখ দেখার চেষ্টা করলো সাগর আহমেদ। দেখার আগে সাহিল মুখ ঘুরিয়ে চলে গেল। নাহিলকে ডাকলো, নাহিল আয়। বড় আব্বা, বাবা কোথায় বললো তো? আজ তার দেখা সাক্ষাৎ নাই। কোথায় তা এখন জানতে চাইছিস? রাখিস বাপের খবর? ব্যবসার সব দেখাশোনা তো তোর বাপই করছে, না বাপকে একটু হেল্প করি? নাহিল মাথা চুলকালো। আমার এখনও পড়ালেখা শেষ হয়নি, আর তুমি বলো ব্যবসা সামলাতে? বড় ভাই চলে আসছে না, বড় ভাই দেখবে। নাহিল হাসলো, বলল, যাই বলো বড় আব্বা,
জিনিয়া মেয়েটা সুন্দরী আছে, ভাবি হিসেবে আমার সেই পছন্দ হয়েছে। ভাইয়ের সাথে ঝাক্কাস লাগবে। নূরপুরি থেকে নারী আসবে রে বাপ, শফিককে তো একেবারে মেয়ে দিবে না। ঠিক বলেছ, কিন্তু ভাইয়ের কি হবে? সাগর আহমেদ চিন্তায় পড়ল। মুখের উপর কয়েক আঙুল দিয়ে বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, আমার ছেলে আরেকবার মুখ ফুটে বললে দরকার হলে ওই মেয়ের তুলে আনবো। সাব্বাস কথা বলেছ বড় আব্বা। আমারও বাপ যদি এমন বলতো। ওই আহমেদপুরি নূরপুরি থেকে নারীপুরি হয়েছে তো। এটা কোনো কথা? আমি শুধু একটা বিয়ে করতাম। সাহিলের ডাক ভেসে এলো তার মধ্যে। মাছের মাথা তোর আর খাওয়া হলো না নাহিল, আমার পেটে চলে গেছে। নাহিল দৌড় লাগালো, সাহিলের পাশে চেয়ার টেনে বসে পড়ে বলল, একে তো একা একা খাচ্ছ, আবার মাছের কথা। মাছের মাথা দুটো আছে, একটা তুই খাবি একটা আমি, 2 2 4 মিললো তো? মিলছে মিলছে, একে একে 2। তরিনা খাতুন দুই ভাইয়ের খুনসুটি দেখল। কানে ভেসে এলো সাহিলের একটুখানি বলা কথা, আজ আমি মিস করছি সেই মানুষটাকে। আজ নয়, প্রতিনিয়তই করি। স্বার্থপর মানুষগুলোকে দিন শেষেও আমরা কেন ভুলতে পারি না রে? আমি দেশে ফিরেছি, তারপরে কি আমাকে দেখতে ইচ্ছে করে না তার? কোথায় লুকিয়ে আছে সে? কেন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আর কতকাল ঘুরবো বল? ভাই, বড় মা দেখবে ঠিক একদিন চলে আসবে। আর তোর মা, ছোট মাকে কখন ফিরিয়ে আনবি? নাহিল মাথা নিচু করে ফেলল, বলল, আমি যাই মায়ের কাছে, কালও গিয়েছি। নাহিল খেতে খেতে বলল, ফিরিয়ে নিয়ে আয়। আমার কথা শুনবে না। সাহিল আর কোনো কিছু বলল না। তরিনা খাতুন এসে সাহিলের গ্লাসে পানি ঢেলে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, মাইয়াটারে পছন্দ হয়েছে ভালো কথা, তাড়াতাড়ি বউ কইরা লই আসো ভাই। বাপ চাচা তো শেষ করলো সবটা, তোমরা দেখো। মাইয়া মানুষ মানেই ঘরের রানী, তারে রানীর মতো রাখতে পারলে বিয়া করবা, নয়তো নয়। শুধু শুধু একটা মাইয়ার জীবন লইয়া খেলা কইরা লাভ নাই। সাহিল পানি খেয়ে উঠে পড়ল, হাত ঝেড়ে তরিনা খাতুনের শাড়ির আঁচলে মুখ হাত মুছে বলল, গ্র্যান্ড মা, আমি জীবনেও বিয়ে করবো না। নো, নেভার। তরিনা খাতুন রেগে চ্যান চ্যান করে বলল, তোর ওই ইংলিশ কথা আমার সাথে কইবি না গুড্ডু। আমার নাম সাহিল। হইছে? সাহিল মাথা দুলিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। ছাদটা দেখে আসিও, ঘরদরের বিস্তর পরিবর্তন করছি, দেখো নাই? ছাদে কি কাজ আমার? আমি কি মেয়ে নাকি? ছাদে মেয়েদের কাজ থাকে। একসময় নারী বিদ্বেষী থাকা সাগর সাহেব মনে মনে বেশ অসন্তুষ্ট। ছেলে যাতে অন্তত তার মতো না হয়, এই নরপুরী নারীপুরীতে পরিণত হোক। সিংহের মতো গর্জন ভেসে আসছে ছাদ থেকে। সন্ধ্যা তার ঝাঁপি নামিয়ে দিতে চলেছে। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মধ্যে। জিনিয়া বসার ঘর থেকে মাকে ডেকে বলল, আম্মা, ছাদ থেকে আব্বার গলা ভেসে আসছে না? জিনিয়ার মা জাহেদা বেগম হাই হাই করে উঠে বললেন, ও আল্লাহ, আবার ঝগড়া লাগছে। দেখ তো তোর বাপ কেন চাই ছাদে। জিনিয়া ওড়না দিয়ে মাথা ঢেকে দৌড়ে উঠল ছাদে। হাত ছুঁড়ে ছুঁড়ে ঝগড়া করছে শফিক সাহেব। জিনিয়া মাথা সামান্য তুলে ওই বাড়ির ছাদের দিকে তাকালো। সাগর আহমেদ চুপ হয়ে গেল জিনিয়াকে দেখে। জিনিয়া শফিক সাহেবের হাত ধরে টেনে আনতে আনতে বলল, আব্বা চলে আসো, এখন আজান পড়বে। এমন সময় কেউ ঝগড়া করে? যাও মসজিদে চলে যাও। আব্বা শুনছো? বাচ্চা কাচ্চার কাছ থেকে কিছু শিখে নে ভাই, আক্কেলে বলতে তো কিছুই নাই। এই বিয়াদব হারামি, আর একটা কথা মুখ দিয়ে বের করলে তো জিওবা টেনে ছিঁড়ে দেবে আমি। সাগর আহমেদ কিচ্ছু বলার আগেই নাহিল চলে আসলো। মুখ চেপে ধরল সাগর আহমেদের। জিনিয়া নাহিলকে দেখে হাসলো আর বলল, ভাইয়া ওনাকে একটু সামলান প্লিজ, নিয়ে যান। আচ্ছা, তুমি নিয়ে যাও তোমার আব্বাকে, আমি দেখছি। আব্বা আজান পড়ছে, শোনো, শুনেছো? যাও এখন মসজিদে যাও। শফিক সাহেব থমথমে মুখে তাকিয়ে থেকে বলল, আমি ছাদটা একটু ঝাড়ু দিচ্ছি, তা দেখে তার চুলকানি বেড়ে গিয়েছে। আমাকে গুঁতো দিয়ে বলল, শফিক মিয়া মায়া মানুষের কাজ করতেছেন কখন থেইকা? তুমি বলো আম্মা, আমার রাগ লাগবো না? বুঝতে পারছি আব্বা, কিন্তু আহারে ছোট বাচ্চা, মাইয়া কিভাবে বুঝাই, তারপরেও বুঝে না। সাগরের ঠেস মারা কথা শুনে শফিক সাহেবের গলার স্বর আরও বড় হলো। জিনিয়া চিল্লিয়ে বলল, আম্মা ভাইয়াকে আসতে বলো তাড়াতাড়ি। জাহেদা বেগম ছাদের দরজার কাছেই ছিলেন। জিনিয়ার কথা শুনে দৌড়ে গেলেন নিচে।
ফোন হাতে নিয়ে ছেলের ফোনে ফোন লাগালেন। ফোন রিসিভ হতেই জাহেদা বেগম গড় করে বললেন, আব্বা, এই আব্বা, জাহিদ, শুনছিস? তাড়াতাড়ি বাসায় আয় আব্বা। তোর বাপ আবার ওই বাড়ির লোকের সাথে ঝগড়া লাগাইছে। জাহিদ মাকে আশ্বাস দিল। বাড়ির কাছেই আছি আম্মা, এক্ষুনি আসছি আমি। মিনিট 5-এর মধ্যে জাহিদ চলে এলো। জিনিয়া ভাইকে দেখে স্বস্তির বদলে আরও ভয়ে পড়ে গেল। জাহিদ আর শফিক সাহেবকে থামানোর চেষ্টা করলো। তারপর সাগর আহমেদকে বলল, আপনার সমস্যা কি মিয়া? সব সময় আমার আব্বার সাথে লাগেন কেন? জাহিদ ভাই আপনার আব্বারে নিয়ে যান, আমি বড় আব্বাকে নিয়ে যাচ্ছি। তুমি এক বেয়াদব পোলা হয়েছো আর কি। আমার ছেলে নাই, তোমার সম বয়সী, একই দিনে দুজন হয়েছে, কিন্তু দেখো আদব কায়দায় বিস্তর ফারাক। আমার ছেলে কত ভালো। তো আমরা কি করব? আপনার ছেলেকে দিয়ে হাল চাষ করেন কিংবা বাথরুম পরিষ্কার, আমাদের কি? আমাদের কি? চুপ কর আব্বা, তুমি কি ছোট্ট বাচ্চা? তুই চুপ কর। আমারে কি বলছে তুই শুনছস? তোমাদের এই মেয়েলি ঝগড়া জীবনেও থামার নয়। তোমরা একসাথে ছাদে আসো কেন? তোমার বাপ আসে, আমি না। শফিক সাহেব হাত ছুড়ল। চুপ বেয়াদব পুরুষ, মুখে মুখে খালি তর্ক। তুই চুপ একদম। আমার ছেলে মেয়ে আছে, নইলে সত্যিটা বলে তোর নাক কান কাটাতাম আমি। সাগর আহমেদ চুপ করে গেল। ছেলেটা কেন এই শফিকের মেয়েরে পছন্দ করতে গেল আল্লাহ জানে। এ খোটা দেওয়া শুরু করেছে। নাহিল পেরে উঠল না। সাগর তাকে ঠেলে দিয়ে ছাদের রেলিং ধরে বলল, খোঁচা মারার অভ্যাস তোর গেল না ভাই। ব্যাস। শফিক সাহেব চেতে গেল, বলল, নারী বিদ্বেষী লোক তুই, না ফরমান। সাগর পারল না রেলিং টপকে লাফ দিয়ে এই ছাদে এসে শফিকের গলা চেপে ধরতে। পেছন থেকে কেউ একজন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ফেলল সাগর সাহেবকে। সাহিল বাবার পিঠে মাথা ফেলে রাখল। সবাই চুপ হয়ে গেল। জিনিয়া, জাহিদ, শফিক তাকালো সাগরের দিকে। সাহিল বাবাকে জড়িয়ে ধরা অবস্থায় ধীরে ধীরে গলা বাড়িয়ে একটুখানি উকি দিল সামনের ছাদে। জাহিদ জিনিয়াকে বলল, জুন্নু তুই যা। জিনিয়া ঘন ঘন মাথা নাড়ায়। চলে যেতে যেতে একটুখানি পিছু ফিরে তাকায়। সাহিলকে দেখে মাথা চাপড়ে বলে, এটা তো ওই ছেলে, কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, কিন্তু এই ছেলে কি করে সাগর আঙ্কেলের ছেলে হয়? কতটা শান্ত। জিনিয়া যেতে না যেতেই সাহিল শার্টের হাতা গুটালো, বলল, কি সমস্যা তালুকদার সাহেব? তোমার বাপের জিজ্ঞাসা করো কি সমস্যা। তোর বাপকে সামলা ভাই, বিরক্তিকর প্রাণী একটা, এতটাই বিরক্তিকর যে বউ পালিয়েছে। সাহিলের মাথার রগ দপদপ করা শুরু করলো। হাতের মুঠি শক্ত করে সে জাহিদকে বলল, মুখ সামলিয়ে। তোর বাপকে বল ভাই, নিজেদের সাথে আমাদের মিলাতে যাবি না। আরে তোর সাথে না স্কুলে পড়েছে একসাথে, তুই ছিলি গুন্ডা। আর জাহিদ রেগে গেল। মুখ সামলিয়ে কথা বল সাহিল। জিনিয়া আবার দৌড়ে এলো, সাহিলকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলল, এবার থাকুন না প্লিজ, আপনার বাবাকে নিয়ে যান প্লিজ। ব্যাস। সাহিল থেমে গেল, পকেট হাতড়াল, সিগারেট পেল না। মাথাটা ধরেছে ভীষণ। সিগারেটের নেশা কেমন লাগলো হঠাৎ? এত গন্ধ ভরা সিগারেটের নেশা কেন? সাহিল হাঁটা ধরলো সাগরকে নিয়ে। ফিসফিস করে বলল, ওই মেয়েকে আমি একটুও পছন্দ করি না বাবা, একটুও না, করবো না, কখনোই না, নো অ্যান্ড নেভার। তুমি চিন্তামুক্ত থাকো। মেয়ের কি অভাব পড়েছে আব্বা? চিন্তা নাই। সাহিল চিন্তা ছাড়াই রাতের খাবার পরে ঘুমাতে গেল। চোখ বন্ধ করলেই চোখে ভাসে একটা মুখ, কানে ভাসে একটি কথা। থামুন না। সাহিল বিরক্ত হয়। মেয়েটা কি নির্লজ্জ, একদম কথা বলতে চলে আসলো। কি একটু পছন্দ হয়েছে যেখানে সেখানে থাকতে হবে তাকে? জ্বালা রে জ্বালা, বিরক্তিকর, অসহ্য। মেয়েটা ভালো না, ভালো হবে না সাহিলের জন্য, কখনোই না। এই মেয়ের সামনেও পড়া যাবে না, আর কখনোই না, নো নেভার। মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে সন্ধ্যাবেলার কফি হাতে নিয়ে ছাদে গেল সাহিল। এ বাড়িটা এমন জায়গায় করা ভারী ভুল হয়েছে। এই ছাদ আর ওই ছাদের মাঝে কোনো প্রাইভেসির ব্যাপার স্যাপার নেই। দেখা যাবে নতুন বউয়ের সাথে প্রেম প্রীতি করতে গেলেও ওই বাড়ির শফিক আঙ্কেল হাঁ করে তাকিয়ে থাকবে। যদি বউটা তার মেয়ে হয় তাহলে একটু রক্ষে। মেয়ে জামাইয়ের প্রেম নিশ্চয়ই তিনি চশমা নামিয়ে দেখবেন না। কিন্তু তা কি আর হওয়ার আছে? তিনি শুধু শুধু কেন এই নরপুরীতে মেয়ে দেবেন?
ছাদের রেলিংয়ে হাতে ভর দিয়ে সামনের বাড়ির ছাদে তাকালো সাহিল। তাদের বড়ই গাছটি বড্ড বেয়াদব, যেন তাকে শফিক আঙ্কেল রোজ খেতে দেয়। কাত হয়ে ওই বাড়ির দিকে হেলে পড়েছে। এত মিষ্টি বড়ই খেতে মন চাইলেও খাওয়া যায় না। চিকন বাঁশের মাথায় কাঠি বেঁধেও নাগাল পাওয়া যায় না, কিন্তু ওই বাড়ির ছাদ থেকে বেশ ভালো নাগাল পাওয়া যায়। গেলে যাক, ওই বাড়ির মেয়েটা ছাড়া বাকিরা খেলে কিন্তু সমস্যা। মেয়েটা তো আহমেদ বাড়ির ছেলের পছন্দের পাত্রী, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, কিন্তু বাকিরা খেলে এক আধটু না, অনেক বেশি সমস্যা হতে পারে। আমাদের গাছের বড়ই ওরা কেন খাবে? বড়ই খাবে খাবে, আবার উঠানে বড়ই পচে পড়ার কারণে ঝগড়া কেন করবে? বড়ই যখন খাচ্ছে তখন পাকা বড়ই আর বড়ই পাতাও পরিষ্কার করতে হবে। সব কিছুতে সুবিধা খুঁজলে তো আর হবে না। কিন্তু শফিক আঙ্কেল করু, তার মেয়েটার পরিষ্কার না করতে হলেই হয়েছে। মোট কথা মেয়েটা বড়ই খাবে, কিন্তু বড়ই পাতা পরিষ্কার করবে মেয়ের বাবা। শফিক আঙ্কেল বড়ই খায় না এমন কি কোথাও লেখা আছে? খায় হয়তো, মেয়ে আর মেয়ের মায়ের কাছে থেকে লুকিয়ে লুকিয়ে। ছি, ব্যাপারটা দেখতে কেমন না? কফির মগে চুমুক দিয়ে সাহিল নিচে আনমনে হাহু করে হাসল, কিন্তু আওয়াজ বের হলো না। অন্ধকার বেশি কোথায় এমন জায়গায় গিয়ে দাঁড়ালো। কফির মগে চুমুক দিয়ে ভাবলো সে নিজে নিজে একটু বেশিই ভেবে ফেলে। শফিক সাহেব বেশ ধার্মিক মানুষ, অন্যের গাছের বড়ই কেন খাবে? আবার পরক্ষণে ভাবলো সাহিলরা কি কম ধার্মিক নাকি? কফির মগ শেষ হলো না। বিরক্তি নিয়ে পা বাড়াতেই বিরক্তিটা হুট করে কমে এলো। বিরক্তর কারণটাও সাহিলের কাছে স্পষ্ট হলো। ওই বাড়ির ছাদে মৃদু মন্দ আলো আধারিতে ফোন কানে এপাশ ওপাশ ঘুরে কথা বলা মেয়েটি আচমকা থমকে গেল। সাহিল নিজেকে একটু আড়াল করে নিল। জিনিয়ার সন্দেহের চোখে তাকিয়ে থাকলো। লোকটা কি ভেবেছে তাকে দেখা যাচ্ছে না? স্পষ্ট দেখতে পাচ্ছে জিনিয়া। জিনিয়া কথা বলতে বলতে হাসলো। যদিও কথা বলা অনেক আগেই শেষ হয়েছে, এই লোকটার সমস্যা কি খুঁজে বের করতে হবে আগে। সাহিল তাড়াতাড়ি কফি শেষ করে সিগারেট হাতড়ালো পকেটে। পেশাদার সিগারেটখোর না হওয়ায় পকেটে যখন তখন সিগারেট পাওয়া মুশকিল। সাহিলের রাগ লাগলো, ভাবলো আমি পালাতে চাইছি কেন? মেয়েটাকে আমি ভয় পাই নাকি? মোটেও তো ভয় পায় না। হ্যাঁ, সাহিল আহমেদ কাউকে ভয় পায় না, বুক ফুলিয়ে হাঁটে। সাহিল হেঁটে হেঁটে সামনে আসলো। জিনিয়া সামনাসামনি এসে দাঁড়ালো, কিন্তু চোখ দুটো ততক্ষণে নিচতলায় গিয়ে ঠেকল। এমনভাবে মাথা নামিয়েছে তোলার নাম নেই। জিনিয়া ভাবলো নিচে কি হয়েছে? এই লোকটা নিচে কি দেখছে? জিনিয়া চোখ নিচে নামিয়ে দেখতেই সাহিল চট করে চোখ তুলে এক নজরে জিনিয়াকে দেখে নিল। মগজে ঢুকিয়ে নিল গোলাপি ওড়না পরা মেয়েগুলো ভারী কুৎসিত হয়, একটুও সুন্দর না, হতেই পারে না। এদের সুন্দর ভাবাও পাপ, বলা আরও পাপ। জিনিয়া চোখ তুলতেই সাহিল আবার চোখ সরিয়ে জিনিয়াকে পিট করে দাঁড়ালো। কফির মগ ঠোঁটের কাছে নিয়ে ভাবলো শালার কফি শেষ হওয়ার আর সময় পাইলি না, এখন আমি ভাব দেখাবো কি দিয়ে? সিগারেট তো খেতে পারবো না, এখন উপায়? জিনিয়া হাসলো, ফোনটা কানে দিয়ে নিচে নিচেই বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? আমি জিনি বলছি। সাহিল কান খাড়া করে শুনতে লাগলো, বিড়বিড় করে বলল, চিনি জিনি জিনি, সাহিল জিনি, মাথা মুন্ডু। দেখ কেমন কুৎসিত সময়, একটু মানালো না সাহিলের সাথে। জিনিয়া ফোন কানে দিয়ে বকেই গেল। আজব প্রাণী দেখেছেন কখনো? আরে চিড়িয়াখানায় যাওয়া লাগে না আজব প্রাণী দেখতে। ঘরে বাইরে উঠোনে ছাদে রাস্তায় বারান্দায় শপিংয়ে বিয়ে বাড়িতে যেখানে সেখানেও আজব প্রাণী দেখা যায়। সাহিল গলা খাঁকারি দিল। জিনিয়া হাসলো, ফোনে বলল, আপনি বোধহয় দেখেননি, কিন্তু আমি দেখেছি, রোজ দেখি। কত লাকি আমি। সাহিল ধপ ধপ পায়ের আওয়াজ তুলে চলে গেল। জিনিয়া হাসতে হাসতে ঢলে পড়ার অবস্থা হলো। নিজে নিজে হাসতে লাগলো। সাহিলকে ওভাবে ছাদ থেকে নামতে দেখে সবাই ভারী অবাক হলো। নাহিল ডাক দিল, বড় ভাই ঝালমুড়ি মেখেছি, খেলে এসো। খেলা চলছে টিভিতে, তাড়াতাড়ি এসো, খেতে খেতে খেলা দেখবো। সাহিল ধপ ধপ হেঁটে যেতে যেতে বলল, খেলা অলরেডি হয়ে গেছে আর আমি আউট ভাই। কেউ কিছু বুঝলো না। সাহিল নিচের ঘরে গেল, দরজা বন্ধ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। মুখের ওপর বালিশ চেপে বলল,
মেয়েটা একদম ভালো না। সাহিল এই মেয়েকে কখনোই পছন্দ করেনি, করবেও না। নো মিন্স নেভার। পাত্রপক্ষ থেকে এসেছে বরের মামা আর উকিল। শফিক চায়ের কাপ তুলে দিয়ে বেশ সাহেবের মতো বলল, কি আর বলবো ভাইজান, আমার মেয়ের নামে বলতে শুরু করলে তো আর শেষ করতেই পারবো না। উকিল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মেয়ে দেখবো ভাইজান, ছেলের মামা এসেছেন, উনি মেয়েকে এক নজর দেখবেন। শফিক সাহেব নড়ল চলল আর বলল, আমার মেয়েকে আমি এখন দেখাবো না, সব কিছু পাকাপোক্ত হলে তখন মেয়েকে দেখাবো। আপনারা দেখে আমার মেয়ের হাতে 1,000 টাকার নোট গুঁজে দেবেন, আর কি করবেন। আমি আমার মেয়েকে নিয়ে ব্যবসা করি না যে যাকে ইচ্ছা তাকে মেয়ে দেখাবো। আমার মেয়ে অপছন্দ হওয়ার মতো মেয়েই না। উকিল সাহেব হাসলেন, বললেন, ছেলে ভালো বলেই এনেছি। ছেলে আর্মি অফিসার, বেশ টাকা পয়সা ইনকাম করে। ছেলে দেখতেও ভালো। আপনার মেয়েকে ভার্সিটি যাওয়ার পথে নাকি ছেলের চাচা দেখেছেন। শফিক সাহেব থামিয়ে দিলেন। ছেলের চাচার পছন্দ হয়ে গেল। জি, তার ভাইয়ের ছেলের জন্যই নাকি এই মেয়েটাই পারফেক্ট হবে। শফিক সাহেব মাথা দোলালেন আর বললেন, আমি ছেলে দেখবো আগে। ছেলে আমার মন মতো হলে তারপর আগাবো। ছেলে নামাজ কালাম পড়ে তো? ছেলের মামা বললেন। বেশ কথাবার্তা ভালো ভালোই হলো। উকিল চলে যেতেই জাহেদা এসে বলল, কথাবার্তা কেমন হলো? ছেলে দেখি আগে, জাহিদকে বলবো খোঁজ খবর নিতে, তারপর দেখা যাক। সন্ধে হতে না হতে পাত্রপক্ষ নিজে নিজেই শফিক সাহেবকে ফোন করে জানালো এই সম্পর্কটা করতে তারা রাজি নন, ক্যান্সেল। শফিক সাহেব চিন্তায় পড়ে গেল, এমন কি হলো যাতে ডিরেক্ট মানা করে দিল। জিনিয়া তো রুমের দরজা বন্ধ করে খুশিতে সে কি নাচ, উফ কি খুশি, বিয়ে হবে না। চিন্তিত চেহারায় শফিক সাহেবকে এপাশ ওপাশ ঘুরতে দেখল সাগর সাহেব। ছাদের দরজা কাছাকাছি লুকিয়ে থেকে মিটি মিটি হাসলো, বিড়বিড় করে বলল, তোমার মেয়েরে আমার ছেলের বউ বানামো ডাক্তারবাবু। তুমি লুকাই লুকাই বিয়া দিবা মাইয়ারে, দেখি কিভাবে বিয়া দাও। বিয়া ভাঙার আমি ভার্সিটি থেকে ফেরার পথে জিনিয়ার মুখোমুখি হয়ে গেল সাগর আর সাহিল। সাহিল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তার বাবাকে। অটো ডেকে দুজনে উঠে বসার সময় চোকাচুকি হয়ে গেল তিনজন। জিনিয়া মাথা নামিয়ে সাইড দিয়ে বসলো সাগরকে। সাগর মিটিমিটি হাসল। সাহিল বলল, সাগর সাহিলের হাত চেপে ধরল আর বলল, এখানে সিট থাকতে আবার অন্য গাড়ি থেকে উঠবি, আয় বস। সাহিল জিনিয়া থাকায় কথা বাড়াতে চাইল না, সাগরের পাশে বসলো। সাগর গলা খাঁকারি দিয়ে জিনিয়াকে বলল, কোথায় গিয়েছিলে মামনি? জিনিয়া মাথা তুলল, বলল, আমাকে বলছেন? সাগর হাসল। জিনিয়া বলল, ভার্সিটিতে গিয়েছিলাম আঙ্কেল। ভালো ভালো, ভালো করে পড়ো, ভালো জামাই পাবা। জিনিয়া হাসল আওয়াজ ছাড়া, বলল, নতুন কিছু জানলাম। সাগর হাসে। সাহিল একদম চুপচাপ, মাথা নিচু করে বসে আছে একদম। জিনিয়া আর চোখে সাহিলকে দেখে ভাবে, আরে বেচারা কি শরম তার। সাহিল আর চোখে তাকাতেই সব শেষ। সাগর গলা খাঁকারি দেয় মুহূর্তেই। সাহিলকে বলে, তুমি মায়াটারে পছন্দ করে ভালো কথা, একেবারে বললে ভালো হতো না আব্বা? মায়াটার যদি বিয়া শাদী হইয়া যায় তখন? সাহিল সাগরের হাত চেপে ধরল, দোহাই লাগে। জিনিয়া বাইরে চোখ রাখলো, যত সব ঢঙের কারখানা। সাগর একটু ভাবসাব নিয়ে জিনিয়াকে বলল, তুমি কো আম্মা, কোনো মেয়েরে যদি পছন্দ লাগে তারে না বলাটা কি অন্যায় না? জিনিয়া বেশ কিছুক্ষণ ভেবে জবাব দেয়, অন্যায় বটে, ভারী অন্যায়। সাগর হাসল, বলল, এই গাথাটার আমি বোঝাই পাই না আম্মা, কতবার বলি মেয়েটারে গিয়ে বল বল বল, না সে শুনি না। জিনিয়া হেসে দিল, বলল, গাধারা কথা শোনে না, এজন্যই গাধা। সাগরও হাসল। জিনিয়ার সাথে তাল মিলিয়ে সাগর বলল, তুমি রাগটা করো না, তোমার আব্বার লগে ঝগড়া টগড়া করি বলে। তোমার আব্বার আমি ঝগড়া করা ছাড়া আর কিছু পারি না। না না, এসব আপনারা বড়দের ব্যাপার। সাগর জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। গন্তব্য চলে আসায় তিনজনই গাড়ি থেকে নামলো। সাগর গাড়ি ভাড়া দিয়ে দিল জিনিয়ার। জিনিয়া না না করে উঠল, বলল, না না আঙ্কেল, আব্বা দেখলে ভারী রাগ করবে।
সাহিল পকেটে হাত পুরে দাঁড়িয়ে রইল। সাগর গাড়ি ভাড়া দিয়ে অটো ড্রাইভারকে বিদায় দিল। জিনিয়া বলল, আঙ্কেল আব্বা বলেছে আপনার কাছ থেকে কোনো কিছু না নিতে। তোমার আব্বা ছোটবেলায় চকলেট দিতে ও বারণ করতো, এখনও কোনো কিছু দিতে পারি না। এই সামান্য ভাড়াগুলোও নিবি না? জিনু, গর্জন ভেসে এলো। জিনিয়া ভয়ার্ত চোখের উপরে তাকালো। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সব দেখল শফিক সাহেব। বলল, জিনু এখনই আসবে, টাকাগুলোও দিয়ে আসো, তাড়াতাড়ি আসো। তোমাকে বলছি না ওদের থেকে দূরে দূরে থাকতে? ওদের সাথে এক গাড়িতে উঠেছো কেন? জিনিয়া ভাড়ার টাকা দেওয়ার জন্য তাড়াতাড়ি ধরে ফেললো একটি হাত। সাহিল চোখ বড় বড় করে তাকালো জিনিয়ার হাতের দিকে। নিজের হাত বন্দি জিনিয়ার দু হাতে। অপ্রকাশিত কিছু পেলে মানুষ কি করে তখন? সাহিল ভেবেই নিল এই হাতটা তার ভারী দামি। নয়ন জোড়া ততক্ষণে স্থির, নিবন্ধ, অশান্ত হয়ে ঠাঁই পড়ে রইল সামনে দাঁড়ানো চিন্তিত রমণীর বদনে। জিনিয়া ওই ওপরে তার বাবাকে দিয়ে তাকাতে তাকাতে টাকাগুলো গুঁজে দিতে লাগলো সাহিলের হাতে। কিন্তু সাহিলের হাতে তালু মেরে থাকায় টাকাগুলো দিতে পারল না। জিনিয়া বলল, টাকাটা নিন না, নিন, আব্বা বকবে আমায়, ধরুন। বলতে বলতে জিনিয়া তাকালো সাহিলের দিকে, ভয়ার্ত চোখ মেলে। চোখের কোটরে কি কিছু লেখা থাকে, ওইখানে ভাবে দেখার কি আছে? জিনিয়া মিনমিন করে বলল, নিন। সাহিলের জবাব দিল না। জিনিয়া একটু আওয়াজ করে ডাকলো, নিন। সাহিল হেসে ফেলল, বলল, নিয়েছি না জানিয়ে। আরে নিতে বলেছি না। সাহিল জিনিয়ার হাত ঝেড়ে ফেলল। এই মেয়ে, বলেছি না নিয়েছি, কতবার বলবো? জিনিয়া কাঁদো কাঁদো হয়ে গেল, বলল, কোথায় নিয়েছেন, কি নিয়েছেন? সাহিল চট করে টাকাটা নিয়ে ফেললো জিনিয়ার হাত থেকে, বলল, এই তো টাকা নিয়েছি। জিনিয়া মাথা নামিয়ে ফেলল। ছেলেটাকে যতটা ভদ্র মনে হলো ততটাও না। কিভাবে বকলো? সাগর শফিককে চোখের ইশারায় সাহিল আর জিনিয়াকে দেখিয়ে দিল। হেসে হেসে মাথা তুলিয়ে বলল, ইয়ে। শফিক গর্জন করে ডাকলো, জিনু, তোমাকে আসতে বলেছি। জিনিয়া তাড়াতাড়ি পা বাড়াতেই সাগর ধরে ফেলল জিনিয়ার হাত। শফিক সাহেব চেঁচালেন, আল্লাহর হস্তে আমার মেয়েকে ছাড়, ধরিস না ভাই, দিয়ে দে আমার মেয়েকে। জিনু, হাতে কামড় বসিয়ে দৌড়ে চলে এসো, আসো আসো। ওই তুই ছাড় আমার মেয়েকে, ছাড়। আমার মাথা গরম করে দিস শালা, ছাড়বো না, আর তোর মাইয়ারে ছাড়বো না। শফিক সাহেব চেঁচালেন, গর্জন করলেন। জাহেদা দৌড়ে এলো। শফিক সাহেব পারল না দোতলা থেকে লাফ দিতে। জিনিয়া তার বাবা চেঁচানো থেকে আনমনে হেসে বলল, পুতুল কেড়ে নিলে সে যেভাবে ছটপট করত ছোটবেলায়, এই মুহূর্তে তার বাবার দশাও একই। সাহিল দু হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ায়, মনে মনে বলল। সাগর হাত ধরে টেনে টেনে দিয়ে যেতে লাগলো জিনিয়াকে। জিনিয়া বলল, আঙ্কেল ছাড়ুন আমায়, আব্বা এখন আশেপাশের লোক জড়ো করে ফেলবে, আঙ্কেল মানুষ হাসবে, ছাড়ুন আঙ্কেল। সাহিলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া বলল, আপনি কিছু বলছেন না কেন? কিছু তো বলুন, শুনছেন? শুনছি। নাহিল দৌড়াতে দৌড়াতে এলো, কানের ইয়ারফোন খুলে পড়ে গেল। সাহিলকে ধাক্কা দিয়ে বলল, বড় ভাই কি হচ্ছে এখানে? কমেডি? ওই দেখো বড় ভাই, জিনিয়াকে তো বড় আব্বা আমাদের নরপুরিতে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, এটা কি আমি সত্যি দেখছি? এই শফিক আঙ্কেলা চিল্লানি জ্বালায়, কোথায় যেতাম বলো তো? চলো ঘরে যাই। বড় ভাই মিষ্টি খাওয়াবো, নরপুরিতে নারীর আগমন, হিপে রে। সাহিল ঘাড় ধরল নাহিলে, বলল, চুপ থাক ভাই আমার, এখন এই নরপুরীর সামনে বিরাট মিছিল হবে, চল আমরা কেটে পড়ি। ওসবে আমরা নেই। তরিনা খাতুন হাঁপাতে থাকলো। জিনিয়ার সাগরের সামনে এসে হাই হাই করে বলে উঠলো, এটা কি করলি রে সাগর? এ তো ডাক্তারের মেয়ে, তুই তারে কেন আনলি? তার বাপ কই? তার বাপ পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করে। জিনিয়ার খারাপ লাগলো, জোরে চিল্লিয়ে বলল, আমার আব্বাকে এভাবে বলবেন না আঙ্কেল, ভালো হবে না। আমার হাত ছাড়ুন। রাগ করেও না আম্মা, কথার কথা বলেছি। তোমার আব্বা আমার মাথা গরম করে দেই, তার শরীর কি আমি ধরে রাখমু? কিভাবে চিল্লাইলো। আমি যাবো আঙ্কেল, এসব কেন করছেন আপনি? প্লিজ যেতে দিন আমাকে, ভাইয়া শুনলে কেয়ামত ঘটে যাবে। আমি ভয় পাই না, তোমার বাপের শাস্তি দেওয়া লাগবে তো। কত বড় সাহস, বলে কিনা আমার ছেলেরে মাইয়া দিব না, দিতেই তো হইব।
আমার ছেলের বউ তোমার হতেই হবো, বুঝছো? জিনিয়া শক্ত হয়ে গেল মুহূর্তে, মুখ দিয়ে কোনো আর্তনাদ বের হলো না। এসব কি শুনল সে? কাঁপা কাঁপা গলায় জিনিয়া বলল, আমি যাব, থাকবো না এখানে। আরেকটা কথা বললে একদম ঘরবন্দি করে রাখবো। তোমার বাপের সাথে সাথে তোমারও শাস্তি দিব। ঘৃণায় জিনিয়ার শরীর রিরি করে উঠল। এরা আসলেই খারাপ। কেন এত ভালো হতে গেল সে? আব্বা এদের জন্যই পছন্দ করে না। জিনিয়া হাত মোচড়ামুচড়ি করে পালাতে চাইল। এক দৌড় দিতেই কারো বুকের উপর গিয়ে পড়ল একদম। ভয়ে শার্ট খামচে ধরে কেঁদে দিল ঝরঝর করে। সাগর সাহিলকে দুটো অপশন দিল। ছাড়বি নাকি রাখবি? জিনিয়া মাথা তুলে দেখল সাহিলকে। কানে এলো, ছাড়বি নাকি রাখবি? সাহিলের ঠোঁটের কোণায় রহস্য হাসি। জিনিয়া ভরকে গেল। তরিনা বেগম চলে গেল হুট করে। তরতর করে কাঁপতে কাঁপতে কোথায় যেন চলে গেল। জিনিয়া সাহিলকে এক ধাক্কা মারল। চিল্লিয়ে কেঁদে উঠে ডাকলো, আব্বা আব্বা কোথায় তুমি? আমি যাবো, আমাকে যেতে দিন। ঠোঁটের কোণায় কিঞ্চিত হাসি রেখা ধরে রেখে সাহিল অমায়িক হাসল। জিনিয়া আরও ভীত হয়ে ডাক দিল, আব্বা। তরিনা খাতুন পানির গ্লাস এনে দেয় জিনিয়াকে। জিনিয়া না না করে উঠে বলে, আমি পানি খাবো না, কিছুই খাবো না, আমি আব্বার কাছে যাবো, আমাকে যেতে দিন। জিনিয়ার কান্না দেখে সাহিল বিরক্ত হলো। সাগরকে বলল, বাবা এই প্যাপে শোনার জন্য মেয়েকে তুমি এখানে এনেছো? সাগর আহমেদ হাসে হুহা করে বলে, শফিকের মেয়ে শফিকের মতো ভীতু, তার ভাই নাকি আবার পুলিশের চাকরি করে। জিনিয়া বাম হাতের কবজি দিয়ে চোখ মুছে বলে, আমি আম্মার কাছে যাবো, আমাকে যেতে দিন। ভাইয়া শুনেন। সাহিল এগিয়ে আসলো। জিনিয়ার এক হাত শক্ত করে ধরল। জিনিয়া কান্না থামিয়ে হাতটার দিকে তাকালো, তারপর সাহিলের দিকে। আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে শক্ত করে হাত ধরেছে সাহিল, যেন ছাড়া আর নয়। জিনিয়াকে টেনে নিয়ে গেল। শফিক সাহেবের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। সাহিল গেট খুলল। গেটের বাইরে জিনিয়াকে দাঁড় করিয়ে দিল। বলল, আবার বয়স হচ্ছে তাই উল্টো পাল্টা কথা বলে আজকাল, সব কানে নেওয়া দরকার নেই। জিনিয়া হাঁ করে তাকিয়ে থাকলো। সাহিল মাথা দুলিয়ে বলল, যাও তোমার আব্বার কাছে। জিনিয়া নিজের বন্দি হাতটার দিকে তাকালো, বলল। সাহিল তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। যদিও ছাড়তে একটু সময় নিল। হাত ছেড়ে শার্টে হাতটা মুছে নিল। জিনিয়া বলল, আমার হাত কি নোংরা নাকি? সাহিল ঘন ঘন মাথা নাড়ল, বলল, কখন বলেছি? তাহলে মোছার কি আছে? মুছে ফেলা ভালো। ও। শফিক সাহেব দৌড়ে এলো। জিনিয়াকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জিনিয়ার কাছে এসে মেয়েকে জড়িয়ে ধরল। জিনিয়া শফিক সাহেবকে জড়িয়ে ধরে হেসে দিল, বলল, আব্বা আমি আসছি তো। শফিক সাহেব কোনো কথা বললেন না। সাহিল বাপ মেয়ের কাণ্ড থেকে মাথা চুলকালো। তারপর গেটের ভেতর ঢুকে পড়ল। জিনিয়া বলল, আব্বা আমি আছি তো। আব্বা তুমি একটু বেশি করো। তুমি অমন না করলে তো আঙ্কেল অমন করতো না। তোমার মেয়েকে কি তারা খেয়ে ফেলেছে? তোমাকে আমি এইবার ভালো ছেলে দেখে তাড়াতাড়ি বিয়ে দেবো আম্মা। ওই সাগরের নজর পড়েছে তোমার উপর। ওই বাড়িতে তোমাকে আমি জীবনেও বিয়ে দেব না। জিনিয়া হাসলো। শফিক সাহেব বলল, তোমার হাসি পাচ্ছে? জিনিয়া হাসতে হাসতে বলল, ফালতু ব্যাপার নিয়ে কেন চিন্তা করো আব্বা? আমার অনিচ্ছায় কি কেউ আমায় বিয়ে করতে পারবে? আর তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে তাকেই আমি বিয়ে করব। তোমার অনিচ্ছায় কিচ্ছু হবে না আব্বা। তোমাকে নিয়ে যত চিন্তা আমার। সাহিল পা বাড়ালো ঘরের দিকে। সাগর সাহেব এসে বলল, দিয়ে আসলি? আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না। আমি তোমাকে দ্বিতীয়বারের মতো একবার বলিনি যে মেয়েটাকে আমার চাই। কিন্তু তোর তো বিয়ে করতে হবে তাই না? তোর তো কোনো মেয়ের পছন্দ হয় না। সাহিল গর্জে উঠল, কেন বিয়ে করতে হবে? বিয়ে করে তুমি কি উদ্ধার করে ফেলেছো? হ্যাঁ, এইভাবে রাগ করছিস কেন? শফিকের মেয়েকে পছন্দ হয়েছে তার নিজ থেকে বললি, তাই বলছিলাম আর কি। যাই হোক, অন্য কোনো মেয়েকে মনে ধরলে বলিস আমায়। তোর যদি ও কুজো হয়ে যাচ্ছে, তার বল শক্তি কমছে, রান্নাবান্না করে তোদের খাওয়াতে কষ্ট হয়। একজনকে তো লাগবে যে এই সংসারের হাল ধরবে, সব কিছু দেখে রাখবে। লাগবে না। গ্র্যান্ডমা না পারলে রান্না করতে হবে না, হোটেল থেকে কিনে এনে খাবো। আর পারলে নাহিলকে দিয়ে একটা বিয়ে করিয়ে দাও। নাহিল চিল্লিয়ে ওঠে, না না করে বলল,
এখন না ভাই, একটা সঠিক সময় আছে। তুমি বড় ভাই, তুমি বিয়ে না করলে আমি কিভাবে করি? জিনিয়াকে বাদ দাও, অন্য কাউকে দেখো। মেয়ের তো অভাব নেই, তাই না? তোমার তো সব আছে, কিসের অভাব? সাহিল তাকালো নাহিলের দিকে। নাহিল চুপ হয়ে গেল, মাথা নামিয়ে বলল, সরি ভাই। সাহিল গর্জে দাঁতে দাঁত চেপে বলল, আমার কিসের অভাব জানতে চাস? নাহিল মাথা নাড়ালো। সাহিল বলল, আমার একটা মায়ের অভাব। যা, পারলে আমার মাকে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়, যা। বাবা, তুমি পারবে? মা? সাহিল গটগট পায়ের আওয়াজ তুলে চলে যায়। নাহিল বলে, ভাই রেগে যাবে জানলে বলতাম না। হসপিটালের করিডোর বসা আর্তনাদ করা একজন মহিলা। কিছুক্ষণ আগেই তার সন্তান মারা গিয়েছে। মায়ের আহাজারিতে ভরপুর হলো পরিবেশ। অপারেশনটি শফিক সাহেবের করার কথা ছিল, কিন্তু তিনি করেননি। তার শরীর অসুস্থ বোধ করায় তিনি অপারেশনটি করাতে চাননি। মৃত ব্যক্তির বাবা শফিক সাহেবের উপর রেগে গেলেন। বিশ্রী গালিগালাজ করে বললেন, আপনি অপারেশন করাননি কেন? কার হাতে এত বড় দায়িত্ব সঁপে দিয়েছেন? শফিক সাহেব বুঝিয়ে কুল পেল না। ডক্টর সীমান্ত অপারেশন করিয়েছে। এই পর্যন্ত সে অনেকগুলো অপারেশন করিয়েছে। এখানে অপারেশনের ভুল নয়। রোগীর আয়ু এতদিন ছিল। এখানে ডাক্তারের কোনো হাত নেই। মৃত ব্যক্তির বাবা শফিক সাহেবের কথা শুনতে চাইলেন না, কলার চেপে ধরলেন। সীমান্ত কোথা থেকে যেন এসে জোরে চর বসালো ওই লোকটার গালে। দূরে ছিটকে পড়ে হাউমাউ করে কেঁদে দিল লোকটি। কেঁদে উঠে বলল, সীমান্ত, এটা ঠিক হয়নি। ওনার মাথা ঠিক নেই এখন। আপনার গায়ে হাত তোলার চেষ্টা করেছে স্যার, আমার সহ্য হয়নি। তাদের বোঝা উচিত সব কিছু আমাদের ডক্টরদের হাতে থাকে না। শফিক সাহেব চিন্তিত হয়ে বললেন, রোগীর জ্বর ছাড়া তেমন কোনো রোগ ছিল না, কিন্তু রিপোর্টে এসেছে রোগীর কিডনি নেই, দুটো কিডনিই নেই। আমি বুঝতে পারছি না সীমান্ত, কি হচ্ছে এসব হসপিটালে? পরপর 3টা রোগীরই একই অবস্থা, অথচ তারা হসপিটালে ভর্তি হয়েছিল ভিন্ন ভিন্ন রোগ নিয়ে। রোগীর পরিবার জানলে কি হবে? আমি আমাদের চাকরির কথা ভাবছি না, রোগীর পরিবারের কথা ভাবছি। সাধারণ মানুষের আমাদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। স্যার, এটা নিয়ে ভাবার তেমন কিছু নেই, আপনি চিন্তা করবেন না। আমরা রোগীর আগের কোনো সিটি স্ক্যান বা এক্স-রে রিপোর্ট দেখলে ঠিকই সব জানতে পারবো যে রোগীর আগের কোনো কিডনিজনিত সমস্যা ছিল কি না। আপনি জানেন স্যার, কিডনিজনিত সমস্যার কারণে কিন্তু ঘন ঘন জ্বর, বমি বমি ভাব হয়, রক্তশূন্যতা দেখা দেয়। প্রথম রোগীটির রক্তশূন্যতা ছিল। শফিক সাহেব চেয়ারে বসে পড়েন, মাথা হাত রেখে বলেন, কিছু একটা আমাদের সবার চক্ষুর অগোচরে হচ্ছে সীমান্ত, আমরা দেখতে পাচ্ছি না হয়তো। সীমান্ত শফিক সাহেবের হাত ধরল, বলল, শিব স্যার, আমি আছি, চিন্তা করবেন না প্লিজ, আমি দেখছি ব্যাপারটা। শফিক সাহেব সীমান্তর দিকে তাকালেন, বললেন, আমি তোমাকে বিশ্বাস করি সীমান্ত। সীমান্ত হাসল আর বলল, আমি আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব স্যার। সাহিলকে ঢুকতে দেখা গেল হসপিটালে। শফিক সাহেব উঠে দাঁড়ালেন, সীমান্তকে বললেন, সাহিল এখানে কি করছে? কে অসুস্থ? ওর বাবা, কাকা? সীমান্ত ও সাহিলকে দেখল, বলল, সাহিল। সীমান্ত সাহিলের উদ্দেশ্যে গেল। পেছনে কাউকে অনুসরণ করতে দেখে সাহিল থমকে গেল, কিন্তু পিছু ফিরে দেখল না। উদ্দেশ্যহীনভাবে হেঁটে গিয়ে দাঁড়ালো নির্জন জায়গায়। সীমান্ত সাহিলের কাঁধে হাত রাখতেই সাহিল ঘুরে কষে এক চড় বসালো সীমান্তর গালে। সীমান্তর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাহিল দাঁতে দাঁত চেপে সীমান্তের কলার চেপে ধরল, গালের অন্য পাশে আর একটা চড় বসিয়ে বলল, কুত্তার বাচ্চা, যা বলেছি তাই করবি, এর চাইতে বেশি কিছু করতে যাবি না, নইলে মেয়ের একদম গুম করে রাখবো। সীমান্ত গালে হাত দিয়ে চেয়ে রইল সাহিলের দিকে। চোখ দুটো সাহিলের চাইতেও ভয়ঙ্কর হিংস্র জন্তুর মতো। সীমান্ত ক্ষেপে উঠল। সাহিলের গলা চেপে ধরতে গেলে 2-3 নার্স একসাথে এসে আটকে ফেলল সীমান্তকে। সীমান্ত জোরাজুরি করেও ছাড় পেল না, মুখে বলল, আমি এই চড়ের শোধ নেব।
সাহিল দৌড়ে এসে গলা চেপে ধরল সীমান্ত। দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা কথা এই মুখ দিয়ে যদি বের করিস না তাহলে। সাহিল ফিরতে গিয়েও আবারও থমকে গেল। বলল, ওদের ক্ষতিপূরণ দিবি, ওদের চাকরি দেবো আমি, কুত্তার বাচ্চা। তুইও কুত্তার বাচ্চা। আরে তা বলছি কেন, তোর তো মাই নেই। সাহিল ক্ষেপে এসে সীমান্তর হাঁটুতে জোরে লাথি বসালো। সীমান্ত পড়ে গেল। নার্সগুলো ধরাধরি করে সীমান্তকে নিয়ে গেল। সাহিল জোরে জোরে নিঃশ্বাস নিল। কেবিনের বাইরে থাকা বেঞ্চে বসল। কানে বেজে উঠল, তোর তো মাই নেই। সাহিল কান চেপে ধরল। অসহ্য যন্ত্রণায় মাথা ব্যথা উঠল। উঠে দাঁড়িয়ে হাঁটা ধরতে তার হাতের বাহুর সাথে লেগে গিয়ে একটি মেয়ে দেওয়ালে ছিটকে পড়ল। মেয়েটির আর্তনাদ ভেসে আসতেই সাহিলের কণ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। জিনিয়া চোখ খুলে বলল, চোখে দেখেন না? মনে হচ্ছে রাস্তায় হাঁটছেন। দেখে হাঁটবেন তো। সাহিল চোখ বড় বড় করে তাকালো, মাথা নামিয়ে বলল, সরি। জিনিয়া সাহিলকে দেখে অবাক সুরে বলল, আপনি এখানে? সাহিল কিছু বলল না। জিনিয়া বলল, আপনি কি কোনো কারণে আপসেট? সাহিল তারপরেও উত্তর দিল না। জিনিয়া আর কোনো কিছু জিজ্ঞেস করল না। শফিক সাহেব চলে এলেন এর মধ্যেই। জিনিয়া আর সাহিলকে একসাথে দেখে বললেন, সীমান্ত, কি হয়েছে? জিনিয়া বলল, সীমান্ত, তুমি এখানে কেন এসেছো আম্মা? কোনো প্রয়োজন? তোমার জন্য টিফিন এনেছি আব্বা। সাহিল সাহেব ইশারায় জিনিয়াকে আসতে বললেন। জিনিয়া তার পিছু পিছু গেল। যেতে যেতে বলল, কি হয়েছে আব্বা? শফিক সাহেব মেয়েকে চুপি সারে বললেন, সাগরের ছেলের সাথে কথা বলিও না তুমি। ছেলেটা ভালো না, কিন্তু আমি তোমাকে তার কাছে বিয়ে দেব না। জিনিয়া হেসে ফেলল। বলল, আব্বা, তুমি আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামাও কেন বলো তো? সৌজন্যতার খাতিরেই তো কথা বললাম। শফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আবার চিন্তিত হয়ে পড়লেন। বললেন, তুমি সৎ উকিল হও, মিথ্যার সাথে লড়ে সত্যকে ছিনিয়ে আনো। সবখানেই মিথ্যার ছোড়াছড়ি এখন। জিনিয়া বাবার হাত ধরল। কি হয়েছে আব্বা, কোনো সমস্যা? এই হসপিটালে অনৈতিক কাজ কারবার চলছে মা। তোমার ভাইয়ার সাথে খোলামেলা আচরণ করতে হবে এই বিষয়ে। সীমান্তর হুট করে আবার কি হলো? জিনিয়া মাথা দোলালো। শফিক সাহেব হুট করে এক প্রশ্ন করে বসল। সীমান্ত ভালো ছেলে না। জিনিয়া হঠাৎ অমন প্রশ্নে লজ্জায় পড়ে গেল। মাথা নামিয়ে বলল, তুমি তো তাই বলো। শফিক সাহেব হেসে জিনিয়ার মাথায় হাত বোলালেন। বললেন, আচ্ছা। মাঝরাতে হঠাৎ নিজের ফোন কল বেজে উঠল। জিনিয়া ঘরে লাইট জ্বালিয়ে ফোনটা খুঁজে নেয়। অপরিচিত ফোন কল। প্রথমেই রিসিভ করতে না চাইলেও পরে রিসিভ করে নিল। কানে দিয়ে হ্যালো বলার আগেই ওপাশে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। জিনিয়া আমতা আমতা করে বলল, আপনি কে বলছেন? এটা কেমন প্রশ্ন? ওপাশে লোকটি কর্কশ গলায় বলে, পছন্দ না অপছন্দ না। লোকটি কিছুক্ষণ পর আবার বলল। জিনিয়া জানতে চাইল, কে বলছেন আপনি? লোকটি কোনো উত্তর দিল না। ফোন কেটে গেল। জিনিয়া আবার কল দিল, কিন্তু ফোন আর গেল না। তারপরের দিন সকাল সকাল জিনিয়া ছাদে গেল। সাহিলকে দেখতে পেল না। সময় করে সন্ধ্যার দিকে গেল। সাহিলকে দেখা গেল কফির মগ হাতে। জিনিয়াকে দেখে সাহিল চলে যেতে চাইল। জিনিয়া ডাকলো, আপনার সাথে কিছু কথা ছিল। সাহিল অন্যদিকে তাকিয়ে জবাব দিল। বলল, জি। আপনি অন্যদিকে তাকিয়ে আছেন কেন? সাহিল মাথা তুলে বিড়বিড় করে বলে, এই মেয়েটা একেবারে বেসরম। আপনি কি করেন? শুনেছি বিদেশ থেকে আপনি পড়াশোনা করে এসেছেন। হ্যাঁ। আবার মাথা নিচু করেছেন কেন? হ্যাঁ। কাল আমার ফোনে একটা ফোন কল এসেছে। লোকটা বলেছে যে আপনার কাছ থেকে নিজেকে সাবধানে রাখুন। সাহিলের বিশেষ ভাবান্তর দেখা গেল না। বলল, রাখবেন। কেন? আপনি কি আমার জন্য ক্ষতিকর? সাহিল হাসল। বলল, যে বলেছে তাকে জিজ্ঞেস করনি কেন? ইয়ার্কি করবেন না একদম। কি ইয়ার্কি? আমি ইয়ার্কির মুডে নেই।
সাহিল হাসল আর বলল, আমিও না। আপনি আমাকে পছন্দ করেন? সাহিল ভরকে গেল, গলা খাঁকারি দিয়ে বলল, মানে? সত্যিটা বলবেন, সত্যিটা বলবেন? সাহিল অন্যদিকে তাকিয়ে 2-3 পা হেঁটে বলল, যদি উত্তরটা হ্যাঁ হয় তখন? তাহলে আমার প্রশ্নের সঠিক উত্তর দিন। এই অপরিচিত লোকটি কেন বলল আপনার কাছ থেকে আমাকে সাবধানে থাকতে? সাবধানে থাকতে কি কোনো সমস্যা? সাবধানে থাকবে, ব্যাস। পারবো না। তোমারই ক্ষতি। জিনিয়া মুখ মলিন হয়ে যায়। সে বলে, আপনি পছন্দের জিনিসকে ছাড় দিচ্ছেন কেন? সাহিল হাসল আর বলল, দরকার হলে তাই করবেন। সাহিল আবার হাসল। রাগে জিনিয়ার কপাল ঘেমে উঠল। সে ওড়না দিয়ে কপাল মুছল। সাহিল আবার বলল, লোকটা বোধহয় বুঝে গিয়েছে তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ, তাই সাবধান করেছে। তুমি জানো না, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। জিনিয়ার রাগ আকাশ ছুল, বলল, আমি আপনাকে মেরে ফেলবো। সাহিল হাসলো আবারও, বলল, মরতে তো চাই, সুযোগটা কই পাই। জিনিয়া ফুপাতে থাকলো। সাহিল আলো আধারিতে আর চোখে একটুখানি দেখলো জিনিয়াকে। ভাবলো, এত কুৎসিত মেয়ে মানুষও হয়। আপনার জীবনেও বিয়ে হবে না, দেখে নিন। সাহিল আরও জোরে হাসলো, বলল, সব দিচ্ছ? জিনিয়া গলার স্বর উঁচু করে বলে, হ্যাঁ, সাপ দিচ্ছি, দেখে নেবেন আপনার বিয়ে হবে না, আপনি বউ পাবেন না একদম। সাহিল হো হো করে হাসতে থাকে। জিনিয়া ওড়না ছেড়ে গটগট পায়ে হাঁটে। পেছনে সাহিলের হাসি থামার নয়। জিনিয়া রেগে মেগে শফিক সাহেবের কাছে গেল। বাবার হাত থেকে সংবাদপত্র কেড়ে নিয়ে বলল, বাবা, আমি খুব জলদি বিয়ে করব, যাকে ইচ্ছে তাকে। শফিক সাহেব হেসে ফেলল, বলল, এতদিন পর বললে, বাহ, খুব তাড়াতাড়ি বিয়ে দেব। জিনিয়া চট করে মাথা তুলল, বলল, না। কি? জিনিয়া মাথা নাড়িয়ে বলে, আমি বিয়ে করব না, কখনো না, এটা বলতে এসছি। শফিক সাহেব জিনিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, সাগরের নজর পড়েছে তোমার উপর। শালা শয়তান ফাঁদ পেতে বসে রয়েছে, সুযোগ পেলেই আমাকে গুঁতো মেরে বসবে। জিনিয়া হাত ছুঁড়ে বলল, সব সময় শুধু ঝগড়ার কথা। তুমি ভালো করে কথা বলতে পারো না? তোমার থেকে দেখে দেখে তারপর উনি শিখবেন। দুজনেই বলদের মতো, খালি ঝগড়া করে। জাহিদ এসে শফিক সাহেবের পাশে বসে বলে, জন্য তুই নাকি বিয়ের জন্য লাভাচ্ছিস? চিন্তা নেই, আমার এক কলিগ আছে অন্য থানার পুলিশের অফিসার, বেশ দেখতে। বলেই চোখ টিপল জাহিদ। জিনিয়া রেগে বলল, বিয়ে করব না আমি, তোমাদের জ্বালায় আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। জাহেদা মুখ ভাঙায়, ঢং কত, চলে যাবে? কোথায় যাবি? বেডির রাগ বেশ্যা, বেটার রাগ বাদশা, মনে রাখিস। শফিক সাহেব ধমক দেয়, কি সব ফালতু কথা বলছো জায়দা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? জিনিয়া কেঁদে দেয় মায়ের কথা শুনে। রুমে গিয়ে ধপ করে দরজা বন্ধ করে দেয়। জাহেদা চেঁচিয়ে যায়, নবাব জাতিরে কিছু বলাও যায় না, রাগ কত তার। বাপ তেল মালিশ করতে করতে আর রাখে নাই, মেয়ে শুধু তার আছে, আর কারো নেই। হ্যাঁ, আমারই আছে। তুমি দেখছো না সাগরকে? তার আছে মেয়ে। আমি কত লাকি, তুমি দেখছো? জাহেদা বিড়বিড় করতে করতে চলে যায়। প্রখর রোদ্রের উত্তাপে ঘেমে একাকার জিনিয়া। রোজ রোজ তার এক ডিউটি, গরম গরম ভাত দিয়ে যাওয়া বাবাকে। ঠান্ডা ভাত খেতে পারে না, তাই তাকেই দিয়ে যেতে হয়। হসপিটাল থেকে সোজা লাইব্রেরিতে যাওয়ার কথা, কিন্তু চেম্বারে গিয়ে জিনিয়া তার বাবাকে দেখল না। 2-3 কেবিনে ঘুরলো, কয়েকবার নার্সকে জিজ্ঞাসা করলো। নার্সের সংখ্যাও কম দেখা যাচ্ছে। জিনিয়া একটি কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। অন্ধকার কেবিনটি। জিনিয়া ডাকলো, আব্বা। জিনিয়া কেবিনটি থেকে বের হয়ে অন্য কেবিনে ঢুকলো। হসপিটালে আজকে পেশেন্টেরও চাপ কম। আব্বা গেল কোথায়? গ্রিলের পাশে ফুলের টব খসে মাটিতে পড়ে গেল। জিনিয়া সেটি তুলে জায়গা মতো রাখলো। আবার ডাকলো, আব্বা। 202 নম্বর কেবিন থেকে কারো গোঙানোর শব্দ ভেসে আসছে। জিনিয়া দূর দূর বুক নিয়ে সেদিকে পা বাড়ল। দরজা ঠেলার আগেই ছোট কাঁচ দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরে কি হচ্ছে। জিনিয়ার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। হাত থেকে টিফিন বক্স পড়ে গেল। আওয়াজ হলো জোরে।
জিনিয়া গালে হাত দিয়ে চিৎকার করে উঠল, পা ধরে নিচে বসে পড়ল। কেবিনের দরজা ঠেলে নার্সের পোশাক পরা, মুখে মাস্ক দেওয়া কয়েকজন বের হয়ে এলো। জিনিয়া তাদের দিকে ভয়ে আরো জোরে চিৎকার করে উঠল, ডাকলো, আমার আব্বা, আব্বা, আমার আব্বাকে কি করেছে? কারা আপনারা? তাদের মধ্যে একজন এসে জিনিয়ার মুখ চেপে ধরে টিস্যু দিয়ে। তার এত চিৎকার চেঁচামেচি কেউ কি শুনল না? জিনিয়া ছটফট করতে করতে একসময় জ্ঞান হারালো। স্ট্রেচারে তুলে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো জিনিয়াকে। তারপর একটি কারে তোলা হলো। চাপা আনন্দে আত্মহারা হলো লোকগুলো। কারো কারো লিপসা হলো বন্ধ চোখের মেয়েটির শরীরের খাঁজ থেকে। শফিক সাহেবের জ্ঞান ফিরল প্রায় সন্ধ্যা নাগাদ। উঠেই তিনি আশেপাশে চোখ বোলালেন, দৌড়ে কেবিন থেকে বের হলেন। কিছু মনে পড়ল না তার, কি হয়েছিল। জাহেদাকে ফোন করে বলল, আমার টিফিন পাঠাওনি কেন? বাপ বেটির হয়েছেটা কি? ফোন তুলছে না কেন? শফিক সাহেবের চোখ গেল মাটিতে। টিফিন বক্সটা পড়ে রয়েছে মেঝেতে। পিঁপড়েও চলে এসেছে সেই খাবারে। শফিক সাহেব খাবারগুলো ছুঁয়ে বলল, জিনু কি এসেছিল? জাহিদা, তুমি কি জিনুকে পাঠিয়েছো? জাহেদা চিল্লিয়ে ওঠে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেয়েটা এখনো বাসায় ফিরল না। আমার তো চিন্তা হচ্ছে এখন। যাই তো জেলার বাইরে, কি করি আমি? জাহিদা, আমার মেয়ে কোথায়? টিফিন বক্স তো এখানেই, কেবিনের বাইরে পড়ে আছে দেখলাম। তোমার মেয়ে আমাকে না খাইয়ে কোথায় গেল? জাহেদা হামা করে কেঁদে উঠে বলল, এইগুলা কি বলছেন? জিনু আপনার কাছে যায়নি? কোথায় সে? শফিক সাহেব মেঝেতে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে বলে, আমার দুর্বল দুর্বল লাগছে জাহিদা, হাঁটার শক্তি পাচ্ছি না। জাহিদ, আমার মেয়েকে এনে দিতে বলো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। জাহেদা চেঁচিয়ে কাঁদে। জাহিদকে ফোন দিতে থাকে অবিরত। আশেপাশের প্রতিবেশীরা চলে আসে। সাগর ছাদ থেকে উকি দিয়ে দেখে জাহেদা আর কান্না। জাহেদা সবাইকে বলে, আমার জিনুকে পাওয়া যাচ্ছে না, কারা যেন নিয়ে গেছে। আপনারা কেউ সাহায্য করুন, আমার মেয়েকে এনে দিন। সবাই নিজের ভিতর কানাঘুষো করে। সবাই নিজ নিজ জায়গায় থেকে এক এক কথা বলে, কেউ এগিয়ে আসে না। কয়েকটা নার্স শফিক সাহেবকে ওই অবস্থায় দেখে দৌড়ে